12 বছর পর সবসময় টিভি চ্যানেলের ফের মুখোমুখি হলেন মুর্শিদাবাদের প্রাক্তন পুলিশ সুপার আইপিএস রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডক্টর হুমায়ুন কবির। অভয়াকাণ্ড থেকে অপরাজিতা বিল, মুখ্যমন্ত্রীর কি পদত্যাগ করা উচিত এই জনগণের দাবি মেনে? নানান বিষয়ে অকপটে নানান কথা বললেন। হুমায়ুন কবিরকে কি নতুনভাবে অভিষিক্ত হতে দেখা যাবে? সব প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন রাজ্যের শাসক দলের বিধায়ক প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস ডক্টর হুমায়ুন কবির। দেখুন শুধুমাত্র সবসময়। নমস্কার, আপনারা দেখছেন সবসময় টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। আজকে আমরা একজন কৃতি বাঙালিকে পেয়েছি। 12 বছর পর সবসময় টিভি চ্যানেলে তিনি মুখোমুখি হয়েছিলেন। মুর্শিদাবাদে যখন পুলিশ সুপার ছিলেন আইপিএস হুমায়ুন কবির, যার অন্য পরিচয় যখন এখন বর্তমানে তিনি রাজ্যের শাসক দলের বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী, চলচ্চিত্র পরিচালক, একজন লেখক ডক্টর হুমায়ুন কবির। প্রথমে তাকে আমার কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ জানাবো যে উনি আমাদের স্টুডিওতে এসেছেন অনেক ব্যস্ততার মাঝে এবং মনে রেখেছেন এই 1 দশক পরেও আমাদের এই চ্যানেলকে, আমাদেরকে এবং মুর্শিদাবাদের মানুষকে। তার জন্য মুর্শিদাবাদবাসী হিসেবে আরো একবার স্যারকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা আসবো যে আরজিকর কাণ্ড নিয়ে কি বলবেন স্যার? ঘটনাটা খুব খারাপ ঘটেছে, এটা অস্বীকার করার উপায় নেই। একটি নিষ্পাপ মেয়েকে যে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করেছে, এই যে রিয়াকশনটা হচ্ছে এটা সঠিক এবং মানুষের মনে প্রতিক্রিয়া হয়েছে বলেই রিয়াকশনটা হচ্ছে। বিশেষ করে এত মানুষ একসঙ্গে নেমেছে। অ্যাকচুয়ালি মানুষের পারসেপশনও এটা সম্বন্ধে বিভিন্নভাবে টাইম টু টাইম চেঞ্জ হয়েছে। তারপর আমাদের সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সেখানেও কিছু খবর বিভিন্নভাবে লিক হয়েছে। তার মধ্যে কিছু সত্যতা আছে, কিছু মিথ্যে আছে, কিছু ভ্রান্তি আছে। মিথ্যে মানে ভ্রান্তি আর কি, কেউ মোটিভেটেডলি কিছু ছড়িয়েছে। সব মিলিয়ে আমার তালগোল পাকিয়েছে। কিন্তু মূল কথা যেটা হলো যে এই মেয়েটি আজকে শুধু পার্টিকুলার একটা বাড়ির মেয়ে নয়, সে গোটা পশ্চিমবাংলার প্রত্যেক বাড়ির মেয়ে, ভারতবর্ষের প্রত্যেক বাড়ির মেয়ে। গোটা বিশ্ব জুড়ে যে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে, মনের মধ্যে যে একটা আঘাত লেগেছে, সেটা বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। এ নিয়ে কোনো দ্বিমত নেই। তবে কেসের যে তদন্ত, প্রথমে যেভাবে আমরা দেখছিলাম যে অগ্রগতি যেভাবে হচ্ছিল, কলকাতা পুলিশ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভিক্টিমের বাড়িতে গেছিলেন এবং সেখানে বলেছিলেন যে আগামী 7 দিনের মধ্যে আমরা কেসটায় চার্জশিট দেবো। কারণ তদন্ত দ্রুততার সঙ্গে করার জন্য কলকাতা পুলিশ, আমি যে পেপারে দেখেছি বা শুনেছি টিভিতে, যে 164 জনের টিম করেছিল। তারা পার্ট করে ভাগ করে তদন্তটা করছিল, ভাগ করে তদন্ত করে তারপর সেটাকে একসঙ্গে জুড়ে চার্জশিট হতো। যাই হোক, আমি এখনও বিশ্বাস করি যে কলকাতা পুলিশের যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সেখানে আমি কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার ছিলাম এক সময়, যথেষ্ট কম্পিটেন্ট। এবং এখন যে অফিসারগুলি রয়েছেন ওখানে, যেমন মুরলীধর রয়েছেন, দীর্ঘদিন ধরে ক্রাইম সেকশনে কাজ করছেন, চার্জে রয়েছেন, তিনি অত্যন্ত কম্পিটেন্ট অফিসার। এবং বিনীত গোয়েল, যে কমিশনার পুলিশ, তার সুপারভাইজিং অফিসার, তিনি অত্যন্ত দক্ষ অফিসার। তাছাড়া ডিডিতে কলকাতা পুলিশের যে ডিসি বা যে এসিরা রয়েছেন, ইন্সপেক্টররা রয়েছেন, তারা খুবই কম্পিটেন্ট, দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা পালসগুলো বোঝেন, সব জিনিসটা বোঝেন। এত কিছু থাকা সত্ত্বেও মানুষের যে বিশ্বাসটা, ট্রাস্ট ফ্যাক্টরটা কলকাতা পুলিশের উপরে ছিল না, এটা বোঝা যাচ্ছে। যার ফলে হাইকোর্টও এটাকে নির্দেশ দিল যে সিবিআই তদন্ত করবে। ভালো কথা, সিবিআই যে খারাপ তদন্ত করে তা আমি বলছি না, সিবিআই ভালো তদন্ত করে। কিন্তু সিবিআইয়ের যে এক্সপার্টাইজ, সেটা হচ্ছে মেনলি ফিনান্সিয়াল ইরেগুলারিটিস ক্ষেত্রে তারা একটা বড় স্পিয়ার জুড়ে কাজ করে। এই সমস্ত ক্রাইমগুলোতে আমার মনে হয় যে কলকাতা পুলিশ যদি তদন্ত করতো এবং এই মুরলীধরের নেতৃত্বে যদি তদন্ত হতো, নিশ্চিতভাবে এতদিনে চার্জশিট হয়ে যেত, চার্জ ফ্রেমও হয়তো হয়ে যেত এবং হয়তো বিচার প্রক্রিয়া শুরুর মুখে চলে আসতো। সেটা যখন হয়নি, সেটা নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু এবার সিবিআই যখন তদন্ত করছে, দায়িত্বটা হচ্ছে সিবিআইয়ের। গোটা পশ্চিমবাংলার মানুষ উত্তাল হয়েছে, ভারতবাসী উত্তাল হয়েছে। এখন সিবিআইয়ের দায়িত্ব হচ্ছে যে কিছু, ওরা মাঝে মাঝে দেখবেন ইচ্ছা করে ইন্টারন্যাশনালি কিছু খবর লিক করে, ইডিও করে, সিবিআইও করে, পুলিশও করে, সবসময় করে। এটা হয়ে থাকে যাতে মানুষেরকে একটা জবাব দেওয়া যায় কি হচ্ছে, অগ্রগতি হচ্ছে নাকি, স্ট্যাটাসটা কি আছে, কৈফিয়ত নয়, কিন্তু অগ্রগতি কি হচ্ছে, ডেভেলপমেন্ট কি হচ্ছে তদন্তের, সেই জিনিসটা জানায়।
ব্রিফ করে মানে ইচ্ছা করে ব্রিফ যদি অফিসিয়ালি ব্রিফ নাও অফ করে, দ্য রেকর্ড করে, কিছুটা অফ দ্য রেকর্ড, কিছুটা খবর তারা ইন্টেনশনালি ছড়িয়ে লিক দেয়। করে, যাতে কিনা মানুষ একটু বুঝতে পারে যে তদন্তটা কোন পথে এগোচ্ছে। সিবিআই কিন্তু সেটাও করছে না। এদের ক্ষোভ আরো তীব্রতর হচ্ছে, তারপরে মানুষের ক্ষোভটা আরো বাড়ছে। কিন্তু এই ক্ষোভটা, রাজ্যবাসীর যে ক্ষোভটা, খুব জেনুইন ক্ষোভ। আমি কিন্তু বলছি যে একসময় আমরা ভাবতাম যে আমরা অনেক কিছু জানি, কিন্তু এখনকার যারা ছাত্র সমাজ এবং যুব সমাজ, তারা কিন্তু একটা ভালো সেকশন, একটা বিরাট একটা সেকশন তারা উঠে এসেছে। তারা কিন্তু অনেক শার্প, তারা অনেক কিছু জিনিস বুঝতে পারে, অনেক কুইকলি ধরতে পারে। আমাদের ব্রেন আস্তে আস্তে করে বুড়ো হয়েছে। আমরা হয়তো ইনভেস্টিগেশন করার ফলে, দীর্ঘদিন ধরে ইনভেস্টিগেশন করেছি, ইনভেস্টিগেশনের রূপরেখাগুলো ভালো বুঝতে পারি, কী হতে চলেছে। ঠিক ক্রাইমের সিনের আগে, যে ক্রাইমটা ঘটার আগে কী কী ঘটনাগুলো হয়েছিল, সেগুলো আমরা একটা অনুমান করতে পারি। তার বেসিসে আমরা তদন্তগুলো করি, যে যে এভিডেন্সগুলো পাই সেগুলোকে আবার জুড়ে একটা আমরা চার্জ ফ্রেম করি। কিন্তু যুব সমাজ আজকে তারা অনেকটা এগিয়ে গেছে। একটা সেকশনের যুব সমাজ, হয়তো সব জায়গায় হয়নি, প্রচুর মানুষ একসঙ্গে হয়নি, কিন্তু বেশ কিছু ছেলে মেয়েরা তারা কিন্তু অত্যন্ত শিক্ষিত আজকের দিনে। তারা অত্যন্ত, তাদের ভালো একটা পারসেপশন থাকে। সব মিলিয়ে একটা যে প্রতিবাদ হচ্ছে, তাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এই প্রতিবাদে মানে আমিও মানসিকভাবে সামিল। আমি একদিন কলকাতাতে প্রতিবাদে নেমেছিলাম, এমনি প্রতিবাদ করছি, যেখানে দেখা হচ্ছে প্রতিবাদ করছি। কিন্তু যেটা এবার মনে হচ্ছে, এখন মনে হচ্ছে এই যে 24-25 দিন ধরে সিবিআই তদন্ত করছে, এবং গতকাল যখন শিয়ালদা কোর্টে কেসটা ওঠে, তখন দেখুন যে আয়োগ, একটা গুরুত্বপূর্ণ কেস, এর উপরে সুপ্রিম কোর্ট এটাকে নজরদারি করছে, এটার উপরে সুমোটো কগনিজেন্স নিয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে সোমবার দিকে এই কেসটা শুনানি আছে। সেখানে আয়ো এখানে উপস্থিত থাকলো না, পিবি সে উপস্থিত থাকলো না। এই অ্যাডিশনাল আয়ো কনসেপ্টটা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ নেই, হয়তো সিবিআইতে আছে। অ্যাডিশনাল আয়ো ছিল, যার কতটা দায়িত্ব বা কতটা রেসপন্সিবিলিটি, তার নলেজ সম্বন্ধে আমার আছে, এটা জিজ্ঞাসা আছে, কিন্তু সে থাকে। তো এই মিলিয়ে যে একটা সিরিয়াসনেস বা এই কেসটাকে যেভাবে দেখার কথা সিবিআই, যত কুইকলি আমরা ভেবেছিলাম যে তদন্ত শেষ করবে এরাও, মানে ক্যালকাটা পুলিশ তো অনেকটাই করে দিয়েছিল, 4 দিন মতো সময় পেয়েছিল। তো তারপরে দেখুন কোনো ডেভেলপমেন্ট অ্যাজ নেই। আমার পার্সোনাল যে বিশ্বাস, যে এটাতে যদি জড়িয়ে থাকেও রেপ, মানে যে সেক্সুয়াল অ্যাসল্ট বা মার্ডার, সেটা হয়তো অনেক লোক জড়িয়ে নেই, সেটা হয়তো ইন্ডিভিজুয়ালি সঞ্জয় করেছে। এবার এটা কি থেকে মনে হচ্ছে? আপনি তো বহরমপুরে যখন এসপি ছিলেন, আশাবরী ফ্ল্যাটে একটি বাড়িতে 3 জন মহিলার মৃত্যু হয়েছিল, খুন হয়েছিল। আপনি তখন এসপি, এবং 5 দিনের মধ্যে সেই কেসটা আপনি মূল অভিযুক্ত এবং একজনই অভিযুক্ত ছিল, তাকে আপনি শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করেছিলেন। তো এই কেসটার সঙ্গে এই কেসটার কি মনে হচ্ছে যে একজনই মনে হচ্ছে আপনার, না এটা খুব এখন সময় বলবে, তদন্ত বলবে? আশাবরীর যে কেসটা, সেটা আরো টাফ ছিল। আশাবরী অ্যাপার্টমেন্টে যে 3টে মহিলা খুন হয়েছিল, এবং একটি বাচ্চা মেয়ে ছিল 17-18 বছরের, সে তার সেক্সুয়াল অ্যাসল্ট তার উপরে করেছিল। এবং প্রথমে সিন অফ ক্রাইম দেখে আমরা ভেবেছিলাম যে একটা গ্যাং অফ ডেকয়েটস করেছে, বাড়িতে অনেক কিছু জিনিস লুটপাট করে নিয়ে গেছিল। 3টে লোককে একসঙ্গে গলা থ্রটলিং করে, হাত পা বেঁধে, গলায় ফাঁস লাগিয়ে 3 জন মহিলাকে একই সঙ্গে মেরে দেয়। এবং আমারও ধারণা হয়েছিল, যখন আমি প্রথম সিন অফ ক্রাইমে গেলাম, দেখেই মনে হলো যে এটা একটা বেশ কয়েকজনের কালেকটিভ ওয়ার্ক, মানে অনেকদিনে মিলে করেছে। কিন্তু পরে যখন তদন্ত করলাম, আমি 1.5-2 দিনের মধ্যেই বুঝে গেছিলাম যে এটাতে কীভাবে ক্রাইমটা হয়েছে। মানে আগের কথাটা, ক্রাইমটা ঘটার আগে আমরা সবসময় দেখি যে ক্রাইমটা যখন ঘটছে, তখন তো একটা টাইম আছে, কোন টাইমের মধ্যে ক্রাইমটা ঘটেছে, তার ঠিক আগের সিচুয়েশনটা কী কী ছিল সেটাকে অ্যাসেস করি। তার পরবর্তীকালে যে যে এভিডেন্সগুলো, কিছু না কিছু, যে ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট বলুন, যে কোনো জিনিস, একটা হেয়ারের ওপর থাকবে, কিছু না কিছু থাকবে। একটা যে অ্যাসাইলেন্ট, সে কিছু না কিছু প্রিয়তে ছেড়ে যাবে, রেখে যাবে, একটা অপরাধের চিহ্ন রেখে যায়, কিছু না কিছু তো থেকে যাবেই। একটা হেয়ার তো পড়ছে, হেয়ার তো আমরা লক্ষ্য করি না। এক্ষেত্রেও শুনলাম যে ইয়ারবাড ফেলে দিয়ে গেছে, যেটা মানে ইয়ারফোন যেটা ছিল সেটা তার পড়ে গেছে। সে যখন ঢুকছে, যে মূল যে অভিযুক্ত সঞ্জয় রায়, সে যখন ঢুকছে, তার হাতে হেলমেট রয়েছে, গলায় ইয়ারফোন রয়েছে। সে যখন বেরোচ্ছে, হাতে হেলমেট রয়েছে, কিন্তু ইয়ারফোনটা নাকি নেই। এগুলো আমরা শোনার কথা, পেপারে দেখেছি, টেলিভিশনে দেখেছি। সিবিআই যে পদ্ধতিতে তদন্ত করছে স্যার, সেই পদ্ধতিটা কি ঠিক? একজন মানে পুলিশ অফিসার ছিলেন আপনি, গোটা বেঙ্গল জুড়ে কাজ করেছেন, তাতে কি মনে হয় আপনার সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি যে ধারায় যেভাবে করছে বিষয়টা? সিবিআই তো তদন্ত করছে, তার তো কিছু জানাচ্ছে না, কোনো ডেভেলপমেন্ট জানাচ্ছে না, সেজন্য কীভাবে তদন্ত করছে আমি জানি না। খালি এটুকু আমি দেখেছি যে তার পলিগ্রাফ টেস্ট হয়েছে, তার রেজাল্ট তারা পেয়েছে, তার ডিএনএ টেস্টিং হয়েছে। ডিএনএ প্রোফাইলিং, যেটা আমি বললাম, যে অ্যাসাইলেন্ট
যখন যার সঙ্গে একটা বডি কন্ট্যাক্ট করছে, সে মারুক, সেক্সুয়াল অ্যাসল্ট করুক বা যে যে ঘটনাগুলো ঘটিয়েছে, কিছু না কিছু তার এভিডেন্স তার গা থেকে, তার লোম হোক, তার রক্ত হোক, তার চামড়া হোক, তার চুল হোক, কিছু না কিছু তার বডিতে পাওয়া যাবে, ভিকটিমের বডিতে পাওয়া যাবে। এবং সেগুলো ডিএনএ টেস্টিং হয়, এবং ডিএনএ টেস্টিং হচ্ছে একেবারে ডিএনএ প্রোফাইলিং যেটা বলে, সেটা ডিএনএ প্রোফাইলিং তার সঙ্গে যদি ম্যাচ করে যায়, তাহলে কিন্তু এটা কনক্লুসিভ এভিডেন্স একেবারে। এখানে কিছু বলার নেই, কারণ একেবারে কনক্লুসিভ। এই যে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে সাক্ষ্য লোপাট হয়েছে, সেমিনার হলে অনেকে ঢুকেছে, পাশের সংলগ্ন ঘর ভাঙা হচ্ছে সাক্ষী লোপাটের জন্য, এগুলো কি মনে হয়? এগুলো এই যে পাশে ঘর ভাঙাটা, এটা হয়তো জাস্ট কোইনসাইড করে গেছে। আচ্ছা, এটা আমার মনে হয় না যে পুলিশের নলেজে ছিল, পুলিশ নলেজ থাকলে হয়তো বারণ করতো। মানে সবকিছু অনেকগুলো পরপর ভুল হয়ে গেছে। যেমন একজন ডেপুটি সুপার, যা শুনলাম ওর বাবা মার কাছ থেকে, যে প্রথমে বলেছে যে আপনার মেয়ের খুব শরীর খারাপ, তারপরে বলেছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু ফিজিক্যালি যখন এলো, তখন তাদের মনে একটা সন্দেহ জেগেছে। ফিজিক্যালি এসে যখন দেখছে যে তার উপরে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে এবং সে মার্ডার হয়ে গেছে, ন্যাচারালি যে শক এবং ট্রমা তারা যে ফিল করেছে, তার ফলে তাদের আউটবাস্ট করার কথা। বারবার আমাকে বলছেন এই প্রশ্নে যে কিছু একটা লুকোনোর চেষ্টা হচ্ছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, না হলে একটি মেয়ে, তাকে মার্ডার হয়েছে, আরো অনেক ইনসিডেন্ট হয়েছে, তারপর অত্যাচার হয়েছে, সেটা না বলে প্রথমে বলা হচ্ছে অসুস্থ, তারপর বলা হচ্ছে আপনারা চলে আসুন ক্রিটিক্যাল, তারপরে বলা হচ্ছে সে সুইসাইড করেছে। তো এই তথ্য ভুলভাল করে পরিবেশন তার বাবা মার কাছে কেন করা হলো? এর মধ্যে কি কোনো লুকোচাপার বিষয় আছে? নাহলে কেন বলবে এই কথা? না, লুকোচাপা নয়। আমি আজকে আপনার এখানে বসে কথা বলছি, আপনার কোনো একটা ঘটনা ঘটবে, চট করে বলতে অসুবিধা হয়। সবসময় আপনি সবসময় ডিফেন্সিভে যাবেন যে না না, আমার এখানে যে ঘটনাটা ঘটেছে সেরকম বিরাট কিছু ঘটনা ঘটে যায়নি, একটু মিনিমাইজ করার চেষ্টা করবেন। তার মানে এটা নয় যে আপনি হাসাত করার চেষ্টা করছেন। মানে ঘটনাটা আপনার প্রথমেই, যে কোনো একটা ঘটনা ঘটলে, এত বড় একটা ঘটনা ঘটেছে, একটি ডাক্তার যে অত্যন্ত সবার সঙ্গে ভালো ব্যবহার করতো, অত্যন্ত ভদ্র ছিল, খুব নম্র টাইপের, বিনয়ী একটি মহিলা, এবং সেটা মহিলা, এবং রাত্রে 36 ঘন্টা ডিউটি করার পর ডিপ স্লিপের মধ্যে ছিল, তাকে যখন একজন লোক তাকে জোর করে তার উপরে সেক্সুয়াল অ্যাসল্ট করছে এবং তাকে মার্ডার করে দিচ্ছে, সেই যে ইনিশিয়াল যে শক আর ট্রমা, সেটার ফলে কি হয়েছে, ডাক্তাররাও যারা ওখানে ছিল তারা ঘাবড়ে গেছে, তারা সবসময় চাইছে, তারা ডিফেন্সে চলেছে, ডিফেন্সিভ খেলছে। মানে এটা হচ্ছে সবসময় সব মানুষের, আমার এখানে যদি কোনো ঘটনা ঘটে, সবসময় চেষ্টা করবে, ওর বাবা একটা প্রবণতা, একটা বড় ঘটনা ভয় পেয়ে যায়, এটা প্রবণতা থাকে মানুষের, মানে সবসময় থাকে যে আমি ওটাকে একটু মিনিমাইজ করে রাখবো। আর হট করে বাবা মাকে বলবে যে আপনার মেয়ে মার্ডার হয়ে গেছে, দেখবেন আত্মীয় স্বজনরাও খবর দেয়, কোন তার ছেলেকে বা মেয়েকে, কেউ বিদেশে আছে, বাইরে আছে, খবর দেয়, মৃত্যুর সঙ্গে আপনার বাবার শরীর খারাপ, আপনার মায়ের খুব শরীর খারাপ, আপনার এখনই আসা দরকার। তখন কিন্তু সে মারা গেছে অলরেডি, হট করে তাকে মৃত্যু সংবাদটা দেয়। সে যদি কোনো অসুস্থ হয়ে পড়ে, তার প্রবলেম তৈরি হয়, সেই অজ্ঞান হয়ে যায়, কান্নাকাটি করতে থাকে। সেই জন্য এই ঘটনাটা বরাবর আছে। এটা যদি একটু ঠান্ডা মাথায় আমরা ভাবি, তাহলে এটা কিন্তু খুব কমন একটা ঘটনা, সেই ধরনের কিছু একটা হয়ে থাকবে। একটা বিষয় সেটা হলো যে আপনার জীবদ্দশায় আপনার কত চলছে এজ? চলছে আমার 60 কাছাকাছি। হ্যাঁ, এই জীবদ্দশায় বাংলাতে এরকম কোনো মানে পথে নেমে একেবারে বিপ্লবের মতো এত মানুষের প্রতিবাদ কোনো বিষয়, আমরা রিজকাণ্ড দেখেছি, অনেক মানুষ প্রতিবাদে নেমেছেন, আমরা নন্দীগ্রাম দেখেছি, সিঙ্গুর দেখেছি। এই যে অভয়া কাণ্ডে যেভাবে একেবারে ক্লাস 7, 8, 9, 10 এর ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন সেক্টরের মানুষটা যেভাবে মধ্যরাতে, ভোরবেলা আবার ডাক দেওয়া হচ্ছে, সর্বস্তরে, গ্রাম থেকে শহর, একেবারে রাজপথ থেকে আলপথ, এই জিনিসটা কখনো কি আপনি দেখেছিলেন? না, আমার জীবদ্দশায় আমি দেখি এটা আনপ্রেসিডেন্টেড, এরকম ঘটনা দেখিনি। আর এত নির্মমভাবে হত্যাটাও হয়েছে, হয়তো হয়েছে, আরও হয়েছে। আমি আশাবাড়ি অ্যাপার্টমেন্টের কথা আপনি বললেন, আপনি জানেন যে রানীতলাতে পাট খেতে একটা মার্ডার হয়েছিল, রেপ এবং মার্ডার হয়েছিল, বড়মাতে একটা রেপে মার্ডার হয়েছিল, একই ধরনের বাড়ির বউ। এগুলো সবই খুব দুর্ভাগ্যজনক এবং খুব নির্মমভাবে হত্যা হয়েছে। কিন্তু এই মেয়েটি যেভাবে হোক, যে সে একটা 36 ঘন্টা কাজ করার পর একটা সরকারি মেডিকেল কলেজ, এই জায়গাতে একটা সিকিউর জায়গা, তার ওয়ার্ক প্লেস, সেখানে সে 36 ঘন্টা লাগাতার কাজ করার পর একটু রেস্ট করতে গেছে, এবং সে সেখানে সেমিনার হলে আলো জেলে ঘুমোচ্ছিল। এটা নাকি সবসময় যে আমাদের মেয়েটি, সে আলো জেলেই ঘুমোত। তো সেখানে সে আলো জেলে ঘুমাচ্ছে, অন্ধকারে নয়, লুকিয়ে নয়, কিছু নয়, জানে যে ওই সেমিনার হলে অনেকেই ডাক্তাররা গিয়ে ঘুমায়, সেখানে সেও ঘুমাচ্ছিল। এবং তাকে বারবার 3টে পর্যন্ত সে যে জেগেছিল তার প্রমাণটা পাওয়া গেছে। তাকে ফোন করেছে, ডাক্তার এসেছে, তাকে ডেকেছে,
সে রেসপন্স করেছে, কেউ রোগীর অবস্থা খারাপ আছে, কখনো কেউ রিপোর্ট দেখাতে এসেছে, এগুলো যেগুলো পেপারে বা অন্যান্য যে পুলিশের স্টেটমেন্টে আমরা যেগুলো পাচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে 3টে পর্যন্ত একটা মেয়ে টায়ার থাকা সত্ত্বেও সে কিন্তু রেসপন্ড করে গেছে। প্রত্যেকটা যে যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছে তাতে সে রেসপন্ড করেছে। তারপরে তার ঘটনাটা ঘটেছে ইন বিটুইন, যেটা মনে হচ্ছে যে 4টে থেকে এই পৌনে 5টার মধ্যে আর কি, বা তারও একটু আগে, হয়তো 4:35 এরকম ঘটনাটা ঘটেছে। তো এই ঘটনাটা এত শকিং এবং এত ছিল এবং মানুষ এমনভাবে রেসপন্স করেছে, তার আরেকটা কারণ হচ্ছে যে এটা বোঝা যাচ্ছিল যে ওইখানে আরজি করে হয়তো কিছু দুর্নীতি হয়েছে এবং কিছু দুর্নীতিগ্রস্ত লোক, তাদের কিছু ইরেগুলার অ্যাক্টিভিটিস, তাদের কিছু কর্মপদ্ধতি হোক বা সব কিছু একটা ক্ষোভ একটা পুঞ্জীভূত হয়েছিল। সেই ক্ষোভটা একসঙ্গে এই ঘটনাতে বাস্ট করেছে, আউটবাস্ট করেছে। আমরা ফিরে আসবো আপনার কাছে সবসময় টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানের মুখোমুখি। আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের প্রাক্তন পুলিশ সুপার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, আইপিএস ডক্টর হুমায়ুন কবির। একটা বিরতির পর। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। ফিরে বিরতির পর আপনারা দেখছেন সবসময় টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। আজকে আমাদের সঙ্গে সবসময় টিভিতে প্রায় 1 দশকেরও বেশি সময় 12 বছর পর মুখোমুখি অনুষ্ঠানে আমরা পেয়েছি অত্যন্ত কৃতি বাঙালি প্রাক্তন পুলিশ কর্তা, মুর্শিদাবাদের প্রাক্তন এসপি, আইপিএস ডক্টর হুমায়ুন কবির, যিনি রাজ্যের শাসক দলের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, যিনি একজন সৃজনশীল ব্যক্তিত্ব। আপনি যদি আরজিকর কাণ্ডের সময় বা পরে আপনি যদি আরজিকরের অ্যাক্টিং প্রিন্সিপাল হতেন, আপনি কি করতেন? না, ডেফিনেটলি আমি অনেক বেশি কগনিয়েন্স দিতাম, মানে দ্রুত পুলিশকে ডেকে আনতাম। প্রথমত হচ্ছে কর্ডন করা, গার্ড করা, যে পিওতে যেন অন্য লোক না যায়, যে যারা ইনভেস্টিগেশন করছে শুধু তারাই যাক। ডেড বডি তুলতে তো একটা লোকের যাওয়া দরকার, হয়তো 4টে লোক লাগবে, স্ট্রেচার লাগবে, কিন্তু তার আগে তো তদন্ত অনেকটা এগিয়ে যায়, যে পিও যাতে ডিস্টার্ব না হয় প্রথমে কর্ডন করা। সেখানে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিসের উপরে একদম মেটিকুলাসলি প্রত্যেকটা জিনিস লক্ষ্য করা, কোনো ডিস্টার্বেন্স আছে কিনা দেখছি, বা কতটা এলাকা জুড়ে এই ঘটনাটা ঘটেছে সেটাকে প্রথমে কর্ডন করা, বা প্রথমেই হয়তো আমি রুমটাকে গার্ড করে দিতাম। এটা প্রথমে বলতাম, যেটা আমি প্রিন্সিপালই বলছি, যে এটা পুলিশ যা করার পুলিশ করুক, আমরা ওর মধ্যে ঢুকবো না, কারণ তদন্তটা হচ্ছে পুলিশের কাজ। ওটিতে কি ডাক্তাররা পুলিশকে ঢুকতে দেবে বা অন্য কোনো লোক বাড়ির লোককেও ঢুকতে দেয় না। যেমন ওটিতে যেন সিকিউর থাকে ডাক্তারদের ক্ষেত্রে, অপারেশন করার ক্ষেত্রে, তেমনি পুলিশকেও একদম জায়গাটা সিকিউর করে দেওয়া দরকার ছিল, যে ওখানে আমরা কোনো রকম ইন্টারভেনশন বা ইন্টারফেয়ার করবো না। এবং যত তাড়াতাড়ি সম্ভব, যে আমার একটা অভিযোগ আছে যে এই একটা ঘটনা ঘটেছে, আছে নিজেও অনেকটা, মানে পুলিশ না হলেও একটা মানুষের কমন সেন্স থাকে, যে আমি এই ঘটনাটা এই ঘটেছে, এইভাবে দেখা গেছে, যে কখন তার ডিউটি ছিল, কী করেছিল, ঘুমোতে গেছিল, একটা বেসিক একটা এফআইআরের জন্য যে কমপ্লেন দেওয়া, সেটা। তো এফআইআর ক্ষেত্রে আমি বলি যে সুপ্রিম কোর্টে যেটা বলেছে যে অনেক ডিলে হয়েছে, 12:15টার সময়, এটা একটা ল্যাপস। এটা একটা ল্যাপস। আমরা পুলিশে যারা কাজ করে তারা সবসময় জানে যে আমরা যখনই এরকম একটা ঘটনার ইনফরমেশন আসে, তখনই জেনারেল ডায়েরি যেটা থাকে সেখানে 1.5 থেকে 2 পেজ ফাঁকা রেখে দেওয়া হয়। কেন ফাঁকা রাখা হয়? সঙ্গে সঙ্গে কেন এফআইআরটা করা হয় না? একটা প্রিলিমিনারি তদন্ত করে নেওয়ার পর, প্রথম কথা তো হচ্ছে বাবা মা আন্ডার খুব শখ থাকে, যখনই দেখবে তার পেশেন্ট, আমরা সবসময় চেষ্টা করি যে ভিকটিমের খুব ক্লোজ কেউ, মানে বাবা মা হোক, তার দিদি হোক, ভাই হোক, ভগ্নিপতি হোক, মানে সামান ভেরি ক্লোজ রিলেটিভ, তার কাছ থেকে কমপ্লেনটা নেওয়া। তার কাছ থেকে কমপ্লেনটা নেওয়া যায় না কেন সঙ্গে সঙ্গে? কারণ সে খুব ট্রমাটাইজ থাকে, শকে থাকে, মেন্টাল শক। তার মানে কি আমাদের তদন্ত বন্ধ থাকবে? তা না, তদন্ত এগোতে থাকে। কমপ্লেনের জায়গাটা জেনারেল ডায়েরিতে একটা ফাঁকা রাখা হয়, সেটা পরে ফিল আপ করা হয় একটু প্রিলিমিনারি তদন্ত করার পর। কারণ তখন যদি দেখা যায়, একটু প্রিলিমিনারি তদন্ত করে কিছু যদি ক্লু পাওয়া যায়, সেক্ষেত্রে সাসপেক্টের নাম বা যদি অ্যাকিউজকে পাওয়াও যায়, তাহলে তার নাম দিয়ে একদম এফআইআর করা। কারণ এফআইআরটা হচ্ছে কেসের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, কোর্টে এবং ইনভেস্টিগেশনের দুক্ষেত্রেই, কোর্টে প্রমাণের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, সেটা আমরা যতখানি পারা যায় যে মানে পয়েন্ট আউট করা, যে টুয়ার্ডস যে ট্রুথ আর কি, যেটা রিভিল করা যেটা যায় আর কি সম্ভব, সেটাকে ইনকর্পোরেট করে আমরা কমপ্লেনটা নিই। তাতে কি হয়? তাতে আমাদের কনভিকশনের ক্ষেত্রে, ট্রায়ালের ক্ষেত্রে অনেকখানি সুবিধা হয়। এটা একটা ঘটনা। তো সেখানে এটা পুলিশের রেখেছিল, আমি যা খবর জানি সব জায়গাতে এটা করা হয়। সেখানে কেন হলো না? কারো একটা ভুল ছিল, কেউ একটা ভুল করেছে, করে সে
সেটা করে একটার পর একটা ভুল। একটা ভুল হয়েছে, এখন সবাই পাজেল হয়ে গেছে। এমন একটা ঘটনা ঘটেছে, এটা এমন একটা মর্মান্তিক ঘটনা, যে কোনো মানুষ সাংঘাতিকভাবে পাজেল হয়ে যায়। তো পুলিশের এখানে স্কোপ নেই পাজেল হয়ে যাওয়ার, কারণ পুলিশ হচ্ছে এখানে ইনভেস্টিগেটর, তার রেসপন্সিবিলিটি অনেক বেশি। এখানে কিছু না কিছু একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে, যার ফলে ঘটনা ঠিক কি হয়েছে আমি তো জানি না। হামলা হলো স্যার, আমলিবারে হামলা যেটা হলো, 14 তারিখে যে হামলাটা হয়েছে, এটা আমি বলবো যে পুলিশের ব্যর্থতা। এটা ব্যর্থতা, এরকম ভুল হয়। পুলিশ যখন প্রেশার থাকে, যে কোনো মানুষ, গোয়েন্দা দপ্তর রিপোর্ট নেই, না সেটা ছিলই, ওখানে পুলিশ অ্যারেঞ্জমেন্টও ছিল, সেই সময় পুলিশ রিয়াক্ট করতে পারেনি। হয়তো ভেবেছে যে আরো কোনো বড় ঘটনাকে অ্যাভয়েড করছে, যাকে যা ভাঙচুর করছে, প্রপার্টিকে তো রিপ্লেনিশ করা যায়, প্রপার্টি ভাঙচুর করলো, এটা ভাঙচুর করলো, সবগুলোকে করা যায়। যদি সেখানে ফায়ারিং সিচুয়েশন হয়ে যেত, আরো দুটো একটা দুটো মারা যেত, আরো বড় ঘটনা ঘটে। কিন্তু তবু তা সত্ত্বেও বলবো যে 14 তারিখে আরজি করে যে অ্যাটাকটা হয়েছিল, এটা পুলিশের ল্যাব, সেটা মানতে হবে। এরকম ঘটনা মাঝে মাঝে পুলিশের ভুল হয়, কারণ পুলিশ যেভাবে প্রেসারে কাজ করে, যে এই ঘটনার পর পুলিশকে এত মানুষ গালাগালি করেছে, এত প্রেসার তৈরি হয়েছে, মানুষের উপরে একটা প্রেসারের মাউন্ট হয়েছে, তার ফলে ভুল করে মানুষ। কখন দেখবেন তাড়াতাড়ি কোনো জিনিস করতে গেলে বা খুব প্রেসারের মধ্যে থাকলে সে ভুল করবে। আপনি যদি বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোন, দেখবেন হয়তো আপনি ছাতাটা ফেলে ক্লাস নিতে বেরিয়ে ভুলে গেছেন, আপনার মোবাইলটা ভুলে গেলেন, রুমের চাবি লাগাতে ভুলে গেলেন, এইসব জিনিসগুলো প্রেসারে হয়, আন্ডার প্রেসার। তো পুলিশ ডেফিনেটলি আন্ডার প্রেসারে ছিল, এবং এটা ভুল হয়েছে। সব মানুষেরই ভুল হয়, পুলিশেরও ভুল। পুলিশ এইখান থেকে এসে সোসাইটি থেকে, মানুষ তো নয়, এত অতিমানব তো কিছু নয়। তো পুলিশের কিছু সিস্টেম থাকে, সেই সিস্টেম অনুযায়ী তদন্তটা কিন্তু এগিয়েছে। মানে দেরি করে এফআইআর হয়েছে বা হয়েছে, মূল যে ঘটনাটা তার সঙ্গে অন্য ঘটনাকে জড়িয়ে এখানে একটা পারসেপশন তৈরি করা হচ্ছে বলে আমার ধারণা। কারণ মূল যে ঘটনা সেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাসল্ট, মার্ডার, এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা দুর্নীতি, সেটা যে করাপশন, সেই করাপশন, তার মধ্যে বিভিন্ন জিনিস সংস্থা বেরোচ্ছে, কোথায় বর্জ্য পদার্থ, তারপর কোথায় বেড কেনা, তারপরে কোথায় ইকুইপমেন্ট কেনার, কোনো ওষুধ কেনা, এই যে জিনিসগুলো বেরোচ্ছে, ক্যান্টিন চালানো, সব মিলিয়ে একটা দুর্নীতি। তার সঙ্গে এটাকে গুলিয়ে ফেলে ঠিক হবে না। একটা বিষয় বলুন, মূল কেসের যে তদন্ত না, তাতে কিন্তু ইন্টারাপ্টেড হবে। স্যার, আপনি তো বিধানসভায় ছিলেন যেদিন মুখ্যমন্ত্রী ধর্ষণের ঘটনা, নারী নির্যাতন, শিশু নির্যাতনের ঘটনা রুখতে যে কি বলবো বিলটা এনেছে, অপরাজিতা, এই অপরাজিতা বিলটা কতটা জরুরি বলে মনে হয়, এবং আপনি তো বিধানসভায় সেটা সমর্থনও করেছেন? নিশ্চয়ই এটা খুবই ভালো বিল। এটা আগেও আরো এই কড়া আইনটা একটা আনা খুব দরকার ছিল, আগেও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এখানে অনেকগুলো মানে মেজার দেওয়া হয়েছে, প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়েছে। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। আরেকটা জিনিস আছে, ট্রায়াল থেকে ইনভেস্টিগেশন থেকে ট্রায়াল, সবটারই একটা টাইম ফ্রেমের মধ্যে করে দেওয়া হচ্ছে, যার ফলে এই বিলটা আমার মনে হয় অত্যন্ত সময় উপযোগী, এবং এটা দরকার ছিল। এটা খুব ভালোভাবে সবাই সমর্থন করেছে, এবং এটা দেখবেন যে সেদিন কেউ বিরোধিতা করেনি। বিজেপির সমস্ত লোক তারাও সমর্থন করেছে, ওখানে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী ছিল, সেও সমর্থন করেছে, এবং আমরা সমর্থন সবাই করেইছি। বিলটা পাঠানো হয়েছে, ওটা খুব ভালো বিল। এবং এই বিলটা এমন একটা বিল যে গোটা ভারতবর্ষকে এই বিলটা পথ দেখাবে। যদি এই বিলটাকে ইমপ্লিমেন্ট করে এটাকে অ্যাক্টে পরিণত করা যায়, রাজ্যপাল যদি ছেড়ে দেয়, পরে যদি প্রেসিডেন্ট সাইন করে এই বিলটাকে অ্যাক্ট হিসাবে পরিণত হয়, এবং সব স্টেটে যদি এটাকে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আমি বলবো যে এই রেপের যারা রেপিস্ট আছে, যারা সেক্সুয়াল অ্যাসল্ট করে, বা যাদের মনের মধ্যে এই সমস্ত জিনিসগুলো ফুটতে থাকে, তারা কিন্তু অনেকটা দমে যাবে। আমি বলছি না যে কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, কারণ এই ধরনের ক্রাইম বন্ধ হয় না। কারণ আমরা জানি মার্ডার করলে তার ফাঁসি হতে পারে, তার জেনেও তো মার্ডার হচ্ছে, মার্ডার তো বন্ধ হয়ে যায়নি। কিন্তু তবুও একটা প্যাসিভলি কোথাও মনের মধ্যে কাজ করবে যে যদি আমি এরকম সেক্সুয়াল অ্যাসল্ট ক্ষেত্রে যাই, একটা শর্ট টাইম ফ্রেমের মধ্যে যদি এই ট্রায়ালটা হয়ে যায়, তাহলে আমার সাজা হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। একটা কেসের ট্রায়াল চলছে 5 বছর, 4 বছর, 5 বছর ধরে, সেটা একটা জিনিস, তাতে সাজা হওয়ার চান্সটা কিন্তু কমে যায়। কিন্তু খুব ফাস্ট ট্র্যাক কোর্টে খুব দ্রুততার সঙ্গে গরম যদি এই ট্রায়ালটা হয়, তখন দেখবেন অনেকে সাক্ষী দিতেও আসে, ঠিকঠাক সাক্ষী দেয়, ভুলভাল বলে না। পরে আস্তে আস্তে করে কি হয়, মানুষ রিলাক্টেন্ট হয়ে যায়, যাকে যা হয়ে গেছে, আমি তো আর ওই মেয়েটি ফিরে আসবে না, এখন যাকে যে আসে তাকে আর ফাঁসি দিয়ে কি লাভ, এরকম ধরনের একটা পারসেপশন মানুষের মধ্যে এসে যায়, একটা রিলাক্টেন্স এসে যায়, সেইটা কিন্তু হয় না। আপনারা দেখছেন সবসময় টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সুপার, আইপিএস, এবং বর্তমানে যিনি শাসক দলের বিধায়ক ডক্টর হুমায়ুন কবির সাহেব। আপনার তো অন্যান্য অনেক পরিচয় আছে, প্রথম জীবনে শিক্ষকতা করতেন, আপনি বসনিয়াতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসে অভিজ্ঞতা নিয়ে আপনার বই বেরিয়েছে বোধহয় রূপা প্রকাশনী থেকে, এবং আপনার লেখা ফিল্ম হয়েছে। এই সময়ে আপনার সৃজনশীলতার কাজ কেমন চলছে, লেখালেখি বা ফিল্ম নিয়ে ভাবনা কি আছে?
এর মধ্যে কিছু প্রবন্ধ লেখা ছাড়া আমি আর উপন্যাস বা সেভাবে গল্প লিখিনি। কিন্তু একটা সময় আবার শুরু করবো, প্রত্যেকদিনই ভাবি যে আমি শুরু করবো ভাবছি, কিন্তু আর লেখাটা ঠিক হয়ে উঠছে না। এই শীঘ্রই ছোট ছোট কয়েকটা গল্প লিখেছি, এবার গল্প লিখবো, উপন্যাসও লিখবো, কারণ আমাকে আমার যে মূল যে জিনিসটা, যেটা আমাকে বিশেষ করে আমি আমার ইমোশনাল এক্সপ্রেশন আর কি, সেটাকে আমার কোথাও না কোথাও কোনো না কোনোভাবে হ্যাম্পার হয়েছে বিভিন্নভাবে, পার্সোনাল লাইফ, পলিটিক্যাল লাইফে অনেক আমার বেশ কিছু আমার হয়েছে, অ্যাডভার্স সিচুয়েশান তৈরি হয়েছে, যার ফলে আমি এই সিচুয়েশানটাকে ওভারকাম করতে অনেকটা সময় লাগলো। কিন্তু কোনো না কোনো সময় আমাকে এর থেকে বেরিয়ে এসে এটা করতে হবে। আমার যে অন্যান্য কাজগুলো যেগুলো ছিল, যেগুলো নিয়ে আমি খুব স্যাটিসফাইড থাকতাম, সেই কাজগুলোকে আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য সেই কাজগুলো করা দরকার, এবং আমি খুব শীঘ্রই আবার এই কাজগুলো করতে চলেছি। একটা কথা বলুন তো, খুব অকপটে, সেটা হলো আপনি পুলিশ কর্তা হিসেবে, আপনি সৃজনশীল ব্যক্তি হিসেবে আপনি নিজের জগৎ নিয়ে যেভাবে কাজ করে যেতেন, রাজনীতিতে এসে কখনো কি মনে হয় এক একদিন সন্ধ্যের পর যে রাজনীতিতে আপনি না আসলেই ভালো করতেন? না, তা বলবো না, কারণ রাজনীতিতে একটা উদ্দেশ্য নিয়েই এসেছিলাম, সেটা আমার এখনো ফুলফিল হয়নি যে টিমটা। তো ডেফিনেটলি আমি রাজনীতি ছেড়ে যাব না, রাজনীতিতে থাকবো, এবং আমার কাজ যেগুলো ছিল, আমি যেগুলো করতে চেয়েছিলাম, মানুষের যদি উপকার কিছুটা করতে চাই, কারণ সোসাইটি থেকে আমরা অনেক কিছু পেয়েছি, সোসাইটিকে কিছু ফেরত দেওয়ার সময় এসেছে, সেটা আমার এবার ফেরত দেবো। এবং নিশ্চিতভাবে পলিটিক্সে যখন এসেই গেছি, সেই নিয়ে দুঃখ বা রিগ্রেট করার এখানে কোনো স্কোপ নেই আমার। আমি পলিটিক্সে থাকবো, সারভাইভ করব, এবং আমি যা করতে চেয়েছি আমি আটমোস্ট চেষ্টা করে যাব যে আমি মানুষের জন্য কিছু না কিছু করব। এটা আমার সবসময় চেষ্টা থেকেছে। আপনি যখন দেখেছেন এখানে আমি কাজ করে গেছি, এখানে আমি সবসময় কিছু না কিছু সোশ্যাল সার্ভিস করতাম। যখন আমি চন্দননগরে কাজ করি তখনও সোশ্যাল সার্ভিস করেছি, দার্জিলিংয়ে গেছি যখন তখনও করেছি, সব জায়গাতে কিছু না কিছু কাজ আমি এগুলো করতে থাকি। তো সেই কাজগুলো আমার অসম্পূর্ণ আছে, অনেকটাই করতে পারিনি, কিছু শুরু করেছিলাম, তারপরে বিভিন্ন কারণে হয়নি, আবার আমি শুরু করব, কিন্তু কাজগুলো আমি করব। চতুর্দিকে জাস্টিসের আওয়াজ আসছে, অবহেলা থাকলে আপনি নিজেও জাস্টিসের জন্য পথে নেমেছেন বললেন, সবাই চাইছে, মুখ্যমন্ত্রীও বলছেন জাস্টিস চাই, এইভাবে রাতজাগা মেয়েরা তারাও চাইছে জাস্টিস, এবং স্কুল পড়ুয়ারা তারাও জাস্টিস চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় অভয়া জাস্টিস পাবে? এবং একই সঙ্গে আরো একটা প্রশ্ন আপনাকে করব, এই জাস্টিস চাওয়ার পাশাপাশি এক এক জায়গা থেকে, বিভিন্ন রাজনৈতিক কর্নার থেকে একটা আওয়াজ আসছে, দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কি বলবেন এই দুটো প্রশ্ন? দেখুন, এটা একটা অন্যায্য দাবি। মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন? এর সঙ্গে মুখ্যমন্ত্রী কি সম্পর্ক রয়েছে? যদি কিছু ফেলিওর থাকে তাহলে সেটা হচ্ছে সিস্টেমের একটা ফেলিওর আছে, একটা পুলিশের কিছু ফেলিওর ছিল, কিন্তু ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, এই যে মূল কেসটা, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে পুলিশের কিন্তু কোনো ফেলিওর ছিল না। পুলিশ সময় কোথায় পেয়েছে? পুলিশের সময় পেয়েছে 4 দিন মতো, দিন 4-এর মধ্যে যা ইনভেস্টিগেশনের প্রোগ্রেস, সেটা অনেকটা ইনভেস্টিগেশন হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে আসামিকে তারা ধরে ফেলেছে, চিহ্নিত করা, ধরা, তার ইন্টারোগেশন করা, তাকে বার করা, সে কেসটাকে রিকনস্ট্রাকশন করা অনেকখানি করে ফেলেছে। এবার সে তো সুযোগ পায়নি। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে সিবিআই দেখুন আজকে 24-25 দিন ইনভেস্টিগেশন করছে, সে কি একটুখানিও কিছু বলেছে যে কি এই হয়েছে ওই হয়েছে? অস্পষ্ট চলেছে। আমার তো এখন সন্দেহ হচ্ছে যে তাদের উদ্দেশ্যটা, সিবিআই উদ্দেশ্যটা কি? বিরোধীরা বলছে সাহেব একটা কথা, এই চর্চা হচ্ছে যে দিদির সঙ্গে মোদির গটাপ আছে, এই জন্য এই কেসে আর বিচার হবে না। আপনি কি বলবেন? একেবারে আমি দীর্ঘদিন পুলিশে চাকরি করেছি, আমি অ্যাসিওর করতে চাই সমস্ত মানুষকে, আমি ব্যক্তিগতভাবে নয়, শুধু সমষ্টিগতভাবে মানুষ যেভাবে চাইছে বিচার পাবেই। কারণ সিবিআইও কম্পিটেন্ট তো বটেই, আমি সিবিআই কম্পিটেন্স নিয়ে এই কেসে আমি সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু আমি বলছি যেটা ক্যালকাটা পুলিশ তদন্ত করলে আরো বেশি ভালোভাবে দ্রুততার সঙ্গে হতো, সেটা সিবিআই ডিলে করছে। তো সিবিআই ডিলে করাটা একটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, যে যতদিন আমরা ডিলে করবো, কোনো লিক করবো না, কিছুই বলবো না, চুপচাপ থাকবে, একটা পলিসি হতে পারে, তত মানুষ উত্তাল হবে, ক্ষোভ বাড়বে, বিক্ষোভ বাড়বে। কার বিরুদ্ধে হবে? সেটা হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে যাবে। তো এখানেও আমার মনে হয় যে সিবিআই কারো না কারো উস্কানিতে, কারো না কারো রাজনীতি আছে, এই মধ্যে রাজনীতি করছে। কারণ এই যে ওরা যে একটা মাঝে মাঝে খবরটা লিক করে, ইন্টেনশনাল লিক, মানে মোটিভেটেড লিক করে, যে এটা হলো, আরেকটা লোক হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, সেই লিকটাও এখানে হচ্ছে না, কোনো তদন্তের পুরো অগ্রগতি বোঝাই যাচ্ছে না। অনেকে অভিযোগ করছে যে দিদি মোদি একটা সমঝোতা রয়েছে, সেই জন্য এই জাস্টিস চাওয়া, অবহেলার বিচার চাওয়ার এই অভিমুখটা থেকে সরিয়ে দুর্নীতিকাণ্ডের ওপর কেন্দ্রীয় এজেন্সি বেশি জোর দিচ্ছে। কি বলবেন আপনি? দুর্নীতি যদি হয়ে থাকে, সে যে দুর্নীতি করেছে নিশ্চয়ই তার সাজা হওয়া উচিত, আমি সবসময় চাইব। কিন্তু অবহেলা
বিচার পাবে। কিন্তু আসল জিনিস যেটা হচ্ছে যে অবয়া বা তিলোত্তমা যেই বলুন, এই মেয়েটির বিচারটা চাই আমরা। এটা আমরা প্রত্যেকেই চাই যে এই মেয়েটি যেভাবে নির্মমভাবে তাকে হত্যা করেছে, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, এটা সবসময় চাইব। এবং এই যেন প্রকৃত যারা অপরাধী তারা যেন সাজা পায়, সেটা আমরা সবসময় লক্ষ্য রাখতে হবে। শুধু সঞ্জয় রায় যদি ইনভলভ থাকে তো সঞ্জয় রায়ের সাজা হবে, তার সঙ্গে যদি আরো কেউ ইনভলভ থাকে তারও সাজাটা হওয়া উচিত। যার যতখানি তার অন্যায়টা করেছে বা হাসাব করার যদি কেউ চেষ্টা করে থাকে, মানে ভুল পথে যদি চালনা করা থাকে, তাদেরও সাজা হওয়া উচিত আমি মনে করি। বিরোধীরা বলার একটা চেষ্টা করছে এবং শেষ প্রশ্ন সেটা হলো যে এই যে অভয়া কাণ্ড, তার জেরে যে রাজ্য দেশ জুড়ে প্রতিবাদ, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিবাদ, এবং পশ্চিমবঙ্গে নাকি তৃণমূলের শেকড়টা নাকি আস্তে আস্তে খুব দুর্বল হয়ে যাচ্ছে। 26-এ তৃণমূল রাজ্য সরকারদের ক্ষমতায় বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারবে না, তৃণমূলের বিদায় হবে, এটা বিরোধীরা বলার চেষ্টা করছেন। আপনি কি বলবেন, এতে কি জনভিত্তি সরে যাচ্ছে এই অভয়াকাণ্ডের জেরে বা এই দুর্নীতি ইত্যাদি? একদমই নয়, আমি এটা মনে করি না। এখন মানুষের একটা ক্ষোভ হতেই পারে, কার বিরুদ্ধে ক্ষোভ? যে কাজ করে তার বিরুদ্ধেই ক্ষোভ হবে, যে কাজ করাটা তার বিরুদ্ধে কোনো ক্ষোভ হয় না। দেখবেন যে থানাতে হয়তো সব থেকে যে অ্যাক্টিভ পুলিশ অফিসার, তার বিরুদ্ধেই মানুষের ক্ষোভটা হয়। বা পুলিশের বিরুদ্ধে ক্ষোভটা কেন হয়? পুলিশকে প্রচুর কাজ করতে হয়। ডাক্তারদের বিরুদ্ধে কেন ক্ষোভ হয়? ডাক্তারদের প্রচুর কাজ করতে হয়, আন্ডার স্ট্রেস, আন্ডার প্রেশার কাজ করতে হয়। তো এখানেও গভর্নমেন্ট যে কাজগুলো করেছে, আজকে তো গভর্নমেন্ট আসেনি, আর 4 বছর গভর্নমেন্ট রয়েছে, এবং আপনি দেখবেন যে হারে ডেভেলপমেন্ট হয়েছে, যে সোশ্যাল রিফর্মস যেগুলো হয়েছে, সোশ্যাল সামাজিক প্রকল্প দিয়ে সমস্ত লেভেলের মানুষকে যেভাবে উন্নয়নের চেষ্টা করে গেছেন আমাদের সরকার। তো সেক্ষেত্রে এইটা একটা হয়তো মনে করেন ঝাঁকুনি বলতে পারেন, একটা বলতে পারেন, কিন্তু তার ফলে তিনি যে ভালো কাজগুলো করেছেন বা করে আসছেন, করে চলেছেন, এখনো চলছেন করে, সেটার সঙ্গে এইটা হয়তো খানিকটা অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এটা একটা ধাক্কা। হ্যাঁ, ঠিকই ধাক্কা হতে পারে, কিন্তু এটা রিপেয়ার হয়ে যাবে, এটা কোনো অসুবিধাজনক হওয়ার কথা নয়। আর একটা প্রশ্ন স্যার না করলেই অসমাপ্ত থেকে যে ইন্টারভিউ, সেটা হলো যে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে কি নতুন কোনো আসনে, কুর্সিতে অভিষিক্ত হতে দেখবে আগামী দিনে? সেটা তো আমি বলতে পারবো না। এক্ষেত্রে আই হ্যাভ কেপ্ট মাই ফিঙ্গার্স ক্রসড। যখন যেভাবে সুযোগ আসবে, অপরচুনিটি আসবে, আমি কাজ করবো। যখনই কোনো অপরচুনিটি পেয়েছি কাজ করেছি, আবার যদি কখনো আরো একটু বেটার অপরচুনিটি পাই, ডেফিনেটলি। অনেক ধন্যবাদ স্যার আমাদের সবশেষ স্টুডিওতে আসার জন্য। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।